যেমন এখন মনে হচ্ছে যে আমরা একটু বেঁচে গেলাম, এখন আর আপাতত নাই। মানুষ তো আবার ভুলে যায়। তা আবার যখন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় তখন আবার হয়। এখন আবহাওয়ার যেমন আমরা বৃষ্টি আসবে কিনা আমরা জানতে পারি আগে থেকে। আবার রোদ আসবে কিনা হ্যাঁ, সেটা জানতে পারি। ফোরকাস্টিং আপনি জানতে পারেন। সেইরকম ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া সম্ভব কিনা? দেখেন, অন্তত ঘন্টা, দিন। ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া ভেরি ডিফিকাল্ট, বাট আপনি ফোরসি করতে পারেন যে এখানে প্রেশার ডেভেলপড হচ্ছে কিনা এটা, কারণ আমরা জানি যে এখানে ফল্ট রয়েছে। আমাদের কিন্তু একটা থ্রেট কিন্তু রয়েছে, জিওলজিক্যাল স্টাডি করে, জিওগ্রাফি স্টাডি করলে বোঝা যায় ফল্ট লাইন আছে, তারপরে এখন ব্লাইন্ড ফল্টের অনেকগুলো আছে। এটাকে যদি আপনি রিসার্চের মাধ্যমে বের করতে পারা যায়, একটা হলো আপনার হলো যদি একটা হলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনার পাবেন স্পেশাল ডাটা নিয়ে যে মুভমেন্ট হচ্ছে কিনা, যেটা আমি চায়নাতে কোর্সে গিয়েছিলাম, তারা আমাকে বলেছে ডাউকি ফল্টের দিস ইউ সি তোমার এই জিনিসগুলো কিভাবে মুভমেন্ট করতেছে, কত পরিবর্তন, আগে এটা ছিল স্পেশাল ডাটার মধ্যে। ডিজিপিএস মাধ্যমে আপনি করতে পারেন, টিল্টেড এর মাধ্যমে করতে পারেন। টিল্টেড হলে পরে এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটা একাডেমিক, এবং আপনি যেহেতু একাডেমিক ভাবে জানেন। আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস আছে। না, প্রশ্ন হচ্ছে এটা সহ যদি বলেন যে আমাদের যারা আবহাওয়াবিদ বা এইসব বিষয় নিয়ে কাজ করেন এবং সরকারের যে দপ্তরগুলো আছে ইনক্লুডিং আবহাওয়া অধিদপ্তর, তারা কি আসলে ক্যাপাবল কিনা, বা এই যন্ত্রপাতি তারা দে আর নট ক্যাপাবল অ্যাট অল। মানে আমি বলি, যদি আপনি দেখেন আমাদের এই যন্ত্রপাতি নাই, এই যে ভূমিকম্প এপিসেন্টার মাপার যন্ত্রই লিমিটেড। ঢাকা ভার্সিটির মধ্যে 3-4টা আছে, সেটা অনেক ব্যয়বহুল যে আমরা আমাদের সরকার কস্টলি, যমুনা পদ্মা ব্রিজের চেয়ে তো আর কস্টলি না, ঠিক আছে। আপনার স্যাটেলাইট যদি বলেন, আর যদি আমার থাকে ডিজিপিএস বলেন, তারপরে হলো বা আপনার হলো এই যে এপিসেন্টার মাপার যন্ত্র, এগুলো অত কস্টলি না। এগুলো হলো আপনার মাইন্ডসেট, আপনি যদি চান সবই সম্ভব। কিন্তু পদ্মা ব্রিজ যেখানে আপনি করতে পারতেছেন, সেখানে আমি মনে হয় 100 ভাগের 1 ভাগ টাকা খরচ করলে পরে এত হবে না। আর এগুলা দেখেন আমাদের রিসার্চ নাই। আমি যে আজকে যদি রেডন হলো ভূমিকম্পের উদ্গ্রহ, ভূমিকম্প হওয়ার আগে রেডন, তারপরে মিথেন গ্যাস, এগুলো হবে, তাপমাত্রা বেড়ে যাবে, এই যন্ত্রপাতিগুলো আমাদের নাই। তারপরে পানি শুকিয়ে যাবে, হবে পানি কালারের পরিবর্তন হবে ন্যাচারালি, যেগুলা এগুলা কারা করবে? যারা রিসার্চ করবে সেই সমস্ত ছেলেরা যাবে, যারা ডিজাস্টারই করতে মাসের পর মাস, বছরের পর বছর এখানে যে তারা এইগুলা করবে, সেই জিনিসগুলো আমাদের নাই। আমরা দুটো জিনিস দেখলাম ঢাকায়, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হচ্ছে প্রায় 15 দিন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হচ্ছে, এবং একটা হলের যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে সেখান থেকে তারা যে নতুন একটা বিল্ডিং আশ্রয় নিয়েছেন, আপনি এগুলো জানেন, সংবাদপত্রে এসছে। এই 15 দিন আসলে ছুটি দেয়া এবং এগুলো যাচাই বাছাই করা, এটা আসলে যৌক্তিক কিনা? মানে আমার কাছে খুব স্বাভাবিকভাবে মনে হয় যে এইটা 15 দিন পরে আসলো, তারপরে যে আপনার ভূমিকম্প হবে না তার নিশ্চয়তা। এক্স্যাক্টলি, আমি আপনাকে বলি যে কাম হোয়াট মে, আপনি কত রিক্টার স্কেলে ভূমিকম্প হবে না হবে এটা ফোকাস দেওয়ার কোনো কাজ নাই। অ্যাজ ইন্ডিভিজুয়াল আই নিড টু ফাইন্ড আউট আমি যেখানে থাকবো সেফ প্লেসটা আমাকে রেডি করা উচিত। আপনি হয়তো বলতেছেন যে ভূমিকম্প 7 দিনে হবে, ইয়েস 7 দিনে নাও হতে পারে, এটা 1 বছর পরে হতে পারে, বাট গেট ইট শিওর যে জিওলজিক্যাল, যে জিও সিসমোলজি, যে এগুলা এভিডেন্স গুলো পাওয়া গেছে, বাংলাদেশে কোনো না কোনো দিন বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি। এটা কখন হবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। বাট প্রেশার ডাইভার্ট হচ্ছে, যখন আমাদের যদি দেশের ভিতরে না হয়, আপনার পার্শ্ববর্তী যে আছে তিব্বত ফল্ট আছে, তারপরে শিলং মেসিভ আছে, তারপরে সেগাইন যে এইগুলা আছে, এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে, সেগুলোর এফেক্ট গুলা তো কম্প্রেশনাল এইগুলা কিন্তু আমাদের এখানে আসতেছে, প্রেশার চাপ গুলো আসতেছে। তো কোনো ওয়ে এতে থেকে করার উপায় নেই। আর যে পরিমাণ আরবানাইজেশন হচ্ছে, ওয়াটার লেভেল দেখেন আপনি প্রতি বছর 12 ফিট নিচে চলে যাচ্ছে। ডোন্ট ইউ থিঙ্ক এটা বিরাট ধরনের প্রেশার হচ্ছে? এটা না হলে সিঙ্কহোল হবে, আপনার ইয়ের মতো, থাইল্যান্ডের মতো, হঠাৎ করে দেখবেন পুরো বিল্ডিং 8-10টা নিচের দিকে চলে গিয়েছে। তো ইটস এ হ্যাজার্ডাস। তো আমাদের যেটা হলো যে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে বলতে হবে, প্রিপারেশনটা নিতে হবে আর্থকোয়েকের জন্য। এখন আর্থকোয়েকরে এটা সিরিয়াসলি নিতে হবে। উই নিড টু স্টার্ট আওয়ার লাইফ উইথ দ্য আর্থকোয়েক। যে সমস্ত লক্ষণের কথা আপনি বললেন, তাতে কি এটা মনে হয় যে আরবানাইজেশন যেখানে হয়, বেশি নগরায়ন, মানে অধিক বিল্ডিং এবং অধিক মানুষ বসবাস করে একটা স্বল্প জায়গার মধ্যে, সেটা ঢাকা যে অবশ্যম্ভাবে, এটা বলা যায় খুব স্পষ্টভাবে, গবেষণা না করে বলা যায়, সেই সমস্ত জায়গায় ভূমিকম্পের হবার সংখ্যাটা বেশি কিনা?
সেটা নাকি সে এটা নির্ভর সমস্ত করে? জায়গায় ভূমিকম্পের খাবারে হলো আপনার হলো বিল্ডিং। হুম। আর আমাদের বিল্ডিং গুলার ইল বিকাম সারপ্রাইজ। ঢাকার যে এই ধরেন 12 লাখ 20 লাখ যে বিল্ডিং এর কথা জি। বলতেছেন, তার 70 থেকে 70% বিল্ডিং হলো আর্টিফিশিয়াল আর্থ ফিলিং। 100 ফিট 200 ফিট এরকম মাটি ভরাট করে, খুব পোর মাটি করে। তো হয়তো আপনি বলতেছেন যে না ঢাকায় হবে না। এটা হলো আপনার ধরেন দিনাজপুরে হলো আল্টিমেটলি ইফেক্টটা এখানে বেশি হবে। আচ্ছা। মাটি খারাপের জন্য। হুম, কারণ হুম, এখানে বহুত টা টাওয়ারিং বিল্ডিং অনেক বেশি। হুম, হুম, ডেনসিটি অফ বিল্ডিং, পপুলেশন অফ বিল্ডিং, হুম। তারপর পানির লেভেল অনেক নিচু। সবগুলো ফ্যাক্টর নিয়েই কিন্তু এখানে বিরাট ইফেক্টটা এটা হবে। এখনো দেখা গেছে আপনি ক্যান থিংক সেকেন্ড আর ফল্ট থেকে মায়ানমারে ভূমিকম্প হয়েছে তার থেকে ৭০০ কিলোমিটার দূরে হুম। সেটা থাইল্যান্ডে কি পরিমাণে ইফেক্ট হয়েছে। এফেক্ট খুবই ক্যান খুবই থিংক আপনি? হুম। আমরা দেখেছি হোটেলের উপর থেকে ভেঙে পড়ে যাচ্ছে। আমরা দেখেছি। এক্সাক্টলি। তো আমাদের প্রিপারেশন ছাড়া কোনো উপায় নেই। এটা থেকে বাঁচার জন্য বিল্ডিং কোড মেনে চলতে হবে এবং সরকারের কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিতে কাম হোয়াট মে ডু অর ডাই যেতে হবে। যে ঢাকায় যেমন আমি দাঁড়াইতে পারি না। হুম, আপনার এখানে কিন্তু আশেপাশে কিন্তু খালি জায়গা নাই। দরকার পড়লে বিল্ডিং কিছু ভেঙে দেন, প্রণোদনা দিয়ে ওখানে খেলার মাঠ বানান, টয়লেট ফ্যাসিলিটি সব বানান। ভূমিকম্প বা যেকোনো দুর্যোগ হলে লোকজন যায় ওখানে নেবে। তা একটা হলিস্টিক অ্যাপ্রোচে এখানে যাইতে হবে। পুরাতন ঢাকার 90% বিল্ডিং কিন্তু এটা ভেঙে দেন, প্রণোদনা দিয়ে তাদেরকে করেন। আচ্ছা, এখন এখানে একটা এখানে বড় ধরনের একটা এখানে বানান বিষয় হলো আপনি। কোন নিয়মকানুন নিশ্চয়ই রয়েছে যে এত স্কয়ার ফিটের মধ্যে আসলে কতটা বিল্ডিং থাকতে পারে বা একটা হাই রাইজ বিল্ডিং হলে তার থেকে ডিসটেন্স। ঢাকায় তো সেগুলো কিছু মানা হয়নি এখন পর্যন্ত। এখন হঠাৎ করে যদি আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাই, তাহলে এটা আসলে এটা কিন্তু লং টাইম নিতে হবে। ৫ বছর ১০ বছরে নেন। সিঙ্গাপুরের কথা চিন্তা জি। করেন। দিস ভেরি স্মল কান্ট্রি। হুম, তারা কিন্তু যাচ্ছে টাওয়ারিং বিল্ডিং এ বড়, বড় বিল্ডিং এ যাচ্ছে। যে উঁচু বিল্ডিং আছে হুম, তারপরে ওই পরিমাণ কিন্তু জায়গা তারা খালি রেখে হুম, আরেকটা বিল্ডিং হুম। করতেছে এবং তারা কিন্তু আপনার হরিজন্টাল এর মাধ্যমে করতেছে। তারা আচ্ছা, কিন্তু হলো যে আচ্ছা। আমাদের কি হয় বড়লোক লোক আমি ডুপ্লেক্স একটা বানাচ্ছি। হুম, বাট এটা কেন? আপনি দেন সরকারের প্রজেক্ট গুলা নেওয়া উচিত। ওয়ান হুম, ম্যান ওয়ান ফ্ল্যাট পাবে। হুম, কাম হোয়াট মে তুমি যত বড় লোক হও। হুম। তুমি এরকম বিশাল বাড়ি নিয়ে রাজত্ব নিয়ে তুমি থাকতে পারবে না। তো এই ইয়েতে যদি আমরা যেতে পারি তাহলে দেখা যাবে যে আপনি অনেক আমরা করতে হুম, পারবো। তাতে কি হবে? আপনার বিল্ডিং এর স্পেস যত বাড়বে তত উইন্ড প্যাসেজ হবে, তত আপনার কিন্তু আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারবো। এটা কিন্তু আমাদেরকে অনেক করবে। আজকে দেখেন একটা বিল্ডিং এর সাথে মাত্র ১ ফিট, ১ ফিটেরও গ্যাপ না। তাতে কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং এর ভিতরে আপনি ২৪ ঘন্টা 24/7 আপনি কিন্তু অন্ধকার মানে রাত্রির ভিতরে হ্যাঁ। রয়েছেন। কোনো লাইট আলো আসতেছে না, যায় না। কোনো প্যাসেজ আসতেছে না। এসি এক এসি গরম চাচ্ছে, আরেক এসি গরম যাচ্ছে, বাসার ভিতরে ঢুকে টেম্পারেচার ডেভেলপড হয়ে যাচ্ছে। হুম, এবং বিভিন্ন রকম ডিজাস্টার এখান থেকে হচ্ছে। হচ্ছে। তো আমরা যদি গ্যাপ এরিয়া প্যাসেজ রাখতে পারি তাহলে আমরা কিন্তু একটা ভালো লাইফলি লিড করতে পারবো এবং সুন্দর শুধু নট অনলি দ্যাট আমরা কিন্তু রেজিলিয়েন্স একটা সোসাইটি গড়ে তুলতে পারবো। সেটা অবশ্য তো আপনি যেটা বলছেন সেটা আসলে দীর্ঘ প্রস্তুতির এবং অনেক দিন যাবত এটা গড়ে তুলতে হবে। সেটা হ্যাঁ, তার আগে শর্ট মেজার যেটা হলো ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিতে হবে। হুম, আমি বিকজ হ্যাঁ, বিকজ কোন দুর্যোগ হলে পরে আমি ১ম এ ভিকটিম হব, হ্যাঁ, আমি মারা যাব, আমি জেলে যাব, আমার সম্পত্তি হবে সবই আমি। হুম। তো প্রিপারেশন আমাকে নিতে হবে। প্রত্যেককেই নিতে হবে। একটু এইটাই। ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আসি। যে কোন যে সেই বিষয়গুলো আমি জানতে চাই। তাৎক্ষণিক যেগুলো আপনি কিছু, কিছু বলছিলেন সেটা যদি একটু বিস্তারিত বলেন। সাথে আ আমরা গত ৫ বছরের যে ভূমিকম্পের অনেক রিপোর্ট এসছে এখন তার মধ্যে একটু পর্যালোচনা করে দেখলাম। গত ৫ বছরের মধ্যে যদি রেশিও করা হয় তাহলে রাতে ভূমিকম্পের মাত্রাটা বেশি। আমি জানি না এটা আসলে কোনো মানে সায়েন্টিফিক্যালি জিনিসটা কিনা। কিন্তু গত ৫ বছরে বাংলাদেশে যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে কম। কিন্তু সন্ধ্যে ৬টা থেকে পরের দিন সকাল ৬টা মানে রাতের সময়টাতে ভূমিকম্প বেশি। যখনই হোক এখন সেটা আসলে করণীয় কিনা কি মানে বেশি হওয়ার সুযোগ আছে কিনা আচ্ছা, আমাদের দেশে? আপনাকে বলি টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, রাত্রের বেলা হলে পরে একরকম জি, হবে। দিনের বেলা হলে পরে একরকম, দিনের বেলা আবার ছুটির দিনে হলে পরে একরকম, একরকম। রান্না করার সময় হলে পরে একরকম। জি। তো টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। তো এবং রাত্রে হলেও সারপ্রাইজ আর বেশি হবে। ঘুমিয়ে থাকে মানুষ। ঘুমিয়ে থাকে, হ্যাঁ, ইয়ের পরিমাণ বেশি হবে। আবার দিনের পরিমাণ দিনে যদি হয়, তখন মানুষ হয়তো বাঁচবে কিন্তু ক্যাজুয়ালিটি উইল বি মোর হবে। হুম, কারণ মানুষ হুড়াহুড়ি এগুলার জি, ভিতরে থাকবে, এই জিনিসগুলা থাকবে। তো সর্বোপরি আপনি যেখানেই থাকেন, সেফটির কোনো বিকল্প নাই।
এবং আপনাকে ইউ শুড নট কাউন্ট কত রিক্টার স্কেলে ভূমিকম্প হবে। না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার দুর্যোগ ভূমিকম্প একটা সামনে আছে, বিপদ আছে, তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রথমেই কাউন্ট করতে হবে সেফটি ফার্স্ট। যেদিনে আপনি বিল্ডিং এ ঢুকবেন, ঘুমাইতে যাবেন এবং অফিসে ঢুকবেন, প্রথমে বলবেন সেফটি ফার্স্ট। তার মানে আপনি জায়গা দেখে নেবেন যে কোথায় আপনার কি অবস্থা। এখন যারা সবল সচ্ছল মানুষ, স্বাভাবিক মানুষ, তারা তো নিজেদের ব্যবস্থা নিজে করতে পারেন, কিন্তু শিশু, বয়স্ক মানুষ, মানে যারা বাড়িতে থাকেন এবং যারা নারী, তারপরে শিশু বলতে একেবারে যারা নিজে চলাফেরা করতে পারে না, ছোট শিশু, এদের ক্ষেত্রে মানে পরামর্শটা, আর কিছু মানুষ থেকে মানসিকভাবে খুব প্যানিক হয়ে যান এবং তারা খুব তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করে, হয়তো ভয় পান, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা ট্রিটমেন্টের কথা বলবো। আমি আপনাকে বলি, এই ভূমিকম্পে কিন্তু অনেক বাচ্চা কিন্তু প্যানিক হয়ে গেছে। জি। প্যানিক মানে ট্রমাটাইজ সে কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু তার সাইকোলজিক্যাল ইফেক্ট কিন্তু অনেক হবে। তো বাচ্চাদেরকে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে কিন্তু বাবা মার কিন্তু মোটিভেশনাল কিছু দরকার আছে। আপনি দেখেন দুটো ডিফারেন্স, ইংলিশ মিডিয়াম এবং ইয়ের যদি বলেন, ইংলিশ মিডিয়ামের দেখেন বাচ্চারা ক্লাস 1 থেকেই কিন্তু এই আর্থ নিয়ে, ভূমিকম্প নিয়ে পড়ালেখা করতেছে। আমাদের যদি বাংলা মিডিয়ামে দেখেন, সে কারিকুলামে কিন্তু এই দুর্যোগ নিয়ে কোনো কিছু নাই। তো আমাদের যেটা হলো যে বাচ্চাদেরকে ওইভাবেই করতে হবে। যারা ছোট বাচ্চা, তারা সে তো আর কিছু বোঝে না, সে হলো 8-10 বছরের বাচ্চা, সে কিন্তু এই কারিকুলামে ঢুকতে হবে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে করতে হবে। প্রাইমারি লেভেলে আমরা একটু ঢুকে দিব যে আগুন ধরলে কি করতে হবে, ভূমিকম্প হলে পরে কি হতে হবে, এই প্র্যাকটিস গুলো করতে হবে। তাহলে দেখবেন যে সারপ্রাইজ এগুলা কিন্তু মিনিমাইজ হবে। আজকে সারপ্রাইজ বা এগুলা প্যানিক হচ্ছে কেন? কারণ আমরা কোনো জায়গায় জানি না, ড্রিল করি না, কোনো কিছু করি না, আপনার প্যানিক হবে। সেই জায়গা থেকে রোধ করার জন্য যেটা বলা আছে যে প্যানিক থেকে রোধ পাওয়ার জন্য মানুষ এত ড্রিল করে কেন? আপনার সেনাবাহিনী বা এত যুদ্ধের এত ড্রিল করে কেন? যাতে সারপ্রাইজ না হয়, প্যানিক না হয়। কারণ সারপ্রাইজ হলে পরে হি উইল লুজ দি ব্যাটল। ফায়ার ড্রিলও তো প্রচুর। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনার করতে হবে। ড্রিলের কোনো বিকল্প নাই। এবং এটাকে পরিবারের ভিতরে নিতে হবে। ডিজাস্টারকে কালচার ডেভেলপ করে পরিবারে। আপনি যখন খেতে যাবেন, ডিসকাস করেন। আপনার অফিসের প্রথম দিনই শুরু হবে, একটা সেমিনার হলে পরে ডিজাস্টার দিয়ে শুরু হবে। মেক ইট এ কালচার। আমি সেম মানুষ, আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া গেলে পরে আমি 20 বার ড্রিল করতে পারি। হোয়াই নট ইন বাংলাদেশ? তারা আমার মাইন্ডসেটের প্রবলেম আছে, মাইন্ডসেটটা ঠিক করতে হবে। গুড। এবারে একটু আসি যে এই যে আপনি যেটা বললেন যে মানুষ এইভাবে প্রস্তুতি নিবে, ঘরের মধ্যে থাকবে বা বিমের কাছে যাবে, টেবিলের নিচে যাবে। এটা পুরান ঢাকায় যেখানে 3 জন মারা গেলেন, তারা মাংস কিনতে গিয়েছিলেন, তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং সেই বিল্ডিং এর উপর থেকে সব ভেঙে চড়ে তার মাথার উপরে পড়ছে। এই সিচুয়েশনটা তো আসলে তার কিছুই করার ছিল না, তিনি জানতেনও না। অ্যাবসলিউটলি। আপনি দেখেন এটা ম্যানমেড করছে। পুরাতন ঢাকায় যে বিল্ডিং গুলো করা হয়েছে, এটা আর্টিফিশিয়ালি বিল্ডিং। যেমন হলো বাপে রেখে গেছে একতলা, এটাকে 4 তলায় করছে। বিল্ডিং এ হ্যাভ ইউ সিন শেয়ার ওয়াল গুলা কিভাবে গাঁথনি দিয়ে করছে, তার প্লাস্টার নাই, কোনো কিছু নাই, এবং ঘিঞ্জি রাস্তা, একদম সরু রাস্তা ছবিতে, সেই জন্য তো মারা গেছে। এবং আমি আপনাকে বলি, দিনের বেলা যদি ভূমিকম্প হয়, আমাদের ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি কিন্তু এই যে ফলিং অবজেক্টই কিন্তু হবে, ফলিং অবজেক্টই হবে। তো এগুলা থেকে আসলে আল্লাহ জানে, তবু আমাদের যেটা হলো যে সতর্ক ব্যবস্থা নিতে হবে। এবং আমি বলি, হয়তো এটা হাসির উদ্যোগ হবে, পুরাতন ঢাকায় এই সময় গলিতে গেলে পর আপনি হেলমেট পরে যাবেন। হেলমেট পরে যাবেন, ইউ নিড টু সেভ ইউর। মোটরসাইকেলে হেলমেট থাকলে মোটরসাইকেলে হেলমেট পরে যাবেন, কারণ এবং ওই এলাকার মানুষ তো অনেক মানুষ, ওখানে তো কিছু করা নাই। আমি মনে করি যে সরকারের পুরাতন ঢাকা নিয়ে একটা ইমিডিয়েটলি একটা প্ল্যান করা উচিত, তা না হলে পরে, কারণ বিজনেসের হাফটা ওই জায়গা এবং ক্রাউড অনেক বেশি, সেই জায়গায় বড় ধরনের ইনসিডেন্ট হবে। যদি না হয়, ভূমিকম্প হলে পরে, আল্লাহ না করুক, ওই দিনটা যদি শুক্রবার না হয়ে যদি ওয়ার্কিং ডে আজকে হতো, তাহলে কি অবস্থা আপনি চিন্তা করেন, কত লোক মারা যেতে পারতো, অনেক লোক মারা যেত। তা আল্লাহ আমাদেরকে অনেক সেভ করেছে। এখানে ধার্মিক অনেক লোক আছে বিভিন্ন ইয়ের, তো এরও কিন্তু একটা দোয়া রয়েছে, বুঝতে পেরেছেন? তা না হলে পরে, ঠিক আছে, একটু আমাদের বলবেন তাহলে আমাদের ভূমিকম্পের জন্য যে প্রস্তুতির গুলোর কথা বললেন, সেটা সরকারের কাঁধে অনেকটাই যায় এবং সেইটা আসলে সরকার ইমিডিয়েট করতে পারে কিনা, এখানে কি আর্থিক সমস্যা নাকি মাইন্ডসেটের সমস্যা নাকি আসলে অন্য কোনো সাধারণ মানুষের এগিয়ে আসার সমস্যা? মানে কোন জায়গাটা, মানে আমার মনে হয় এটা রাইট। সুন্দর একটা কোশ্চেন করেছেন। সবকিছুর মূলে কিন্তু মাইন্ডসেট।
জি। আপনি মাইন্ডসেট যদি ঠিক করেন যে আজকে আপনি বাড়ি যাবেন, টাকা এমনি ম্যানেজ হবে। বা আপনি মাইন্ডসেট ঠিক করেন যে আমি এই কাজটা করব, টাকা এমনি কিন্তু ম্যানেজ হবে। আমি এটার জন্য বলব সরকারকে পলিটিক্যাল উইল থাকতে হবে। পলিটিক্যাল উইল যতদিন পর্যন্ত গুড না হবে ততদিন পর্যন্ত এটা হবে না। কারণ যে রাজনীতিবিদই আসবে তাকে এটা করতে হবে। এই সমস্ত জিনিস আমরা করতে পারি নাই বা ব্যর্থ হচ্ছে কারণ হলো পলিটিক্যাল উইল এর জন্য। কারণ যখন দেখতেছি সে সাফারার হবে, পুরাতন ঢাকা কেমিক্যাল ইভেকশন হয় নাই কেন? হুম, পুরাতন ঢাকা বড় স্পেস হয় নাই কেন? কারণ যখনই দেখছে যে বড় আমলার বাড়ি সাফারার হচ্ছে, ভোট তার এখানে কমে যাবে, তখন এই জিনিসগুলো হচ্ছে না। ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য। সেজন্য পলিটিক্যাল উইল হলে যে দেশের পলিটিক্যাল উইল ঠিক থাকবে সেই দেশে কাম হোয়াট মে এটা আমূল পরিবর্তন করতে হবে। থিংক অ্যাবাউট দ্য মালয়েশিয়া। সেটা আমাদের দেশের চেয়ে অনেক গরিব ছিল এককালে। এখন এখন টাকার কোথায় ক্ষেত্রে আসছে? টাকার ক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে আমাদের দেশে আসলে সেটা এত টাকা ব্যয়বহুল মানি কি? ইজ নট এ প্রবলেম ইন বাংলাদেশ। আপনি সৎ ইয়েতে নেন, কনস্ট্রাক্টিভই নেন। দেশে বড়, বড় প্রজেক্ট গুলো হয়। প্রজেক্টের তো আপনি 50% কোথায় আল্লাহ জানে। হুম, তো আপনার যে বড়, বড় কাজ করতে গেলে পরে এগুলোর যে কোথায় কি হয় আপনি জানেন? একটা প্ল্যান যখন পাস হয়, ড্রইং যখন পাস হয় তার 50% ইমপ্লিমেন্টেশন হয় না। হুম, একটা বিল্ডিং করতেছে, টাওয়ারিং বিল্ডিং। আপনি যান একটা হিসাব ধরেন, রাজক বা যাকে হুম, বলেন হুম। বা এটা অ্যাসেস করেন যে ড্রইং ডিজাইনের 50% ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে না। তাহলে জি। বাকি 50% কোথায় অর্থাৎ যাচ্ছে? অর্থাৎ ঝুঁকিটা থেকে যাচ্ছে ওইখান থেকে ঝুঁকিটা আসলে ওখানে শুরু থেকে হচ্ছে। যাচ্ছে। আমার আরো বড় কথা আপনাকে বলতে হুম, পারি, এই নগরকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাইতে হলে পরে এটার কারিগর হলো, আর্কিটেকচার হলো আমাদের আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার এবং রাজক এরা। এক তারা কথায়। যদি এটা তারা বাঁচাইতে পারে, তারা মানুষকে মারতে পারে। দে আর দি এভরিথিং। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। আমি একটা মোটা দাগে আমার কাছে ভাবনা তৈরি হয় যে, আমাদের এখানে যখন অগ্নিকাণ্ড ঘটে, তখন অগ্নিকাণ্ড থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা নিয়ে অনেক আলোচনা হয়। ভূমিকম্প হলে যে এখন আমরা আলোচনা করছি। আরেকটা হচ্ছে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও একই কাণ্ড হয়। এইটি ঢাকা একই সাথে ঢাকার বাইরে মহাসড়কে এবং বাইরে সারা বাংলাদেশে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে আলোচনাটা কিরকম? এটা সরকারের দিক থেকে বা সাধারণ মানুষের দিক থেকে কার দিক থেকে কিরকম এগিয়ে আসা দরকার? এবং এই মুহূর্তে যদি ভূমিকম্পকে আপনি এগিয়ে রাখেন তাহলে আফটার শকের আর সম্ভাবনা আছে কিনা? মানে অন্তত বা সাবধানতাটা কি আ দরকার? এটাই আ আমার শেষ প্রশ্ন। আমি লেটস মুভ উইথ দি হোপ। জি, আমি হোপে বিশ্বাসী। জি, আমি সো ফার যা ইন্ডিকেশন আমরা পেয়েছি সায়েন্টিফিক্যালি, জি। আফটার শক হলে পরেও এটা কম কারণ সেটেল ডাউন হচ্ছে। আচ্ছা। আল্লাহ না করুক। হুম, পার্সেন্টেজ ইজ ভেরি লো। লো। হুম, আল্লাহ না করুক। যদি আল্লাহ চায় তো সবকিছু হতে পারে। জি, তাহলে বড় ধরনের একটা হুম, আর্থকুয়েক হতে পারে। বাট এটা উড়ে যাওয়া না কিন্তু এই প্রেশারটা কই গেছে। বাকি ফল্ট গুলাতে গেছে। হুম, তো ভবিষ্যতের জন্য কিন্তু বড় একটা মেসেজ। আমরা যেখানেই থাকি আমাদের সেফটি। আপনি আজকে যেখানে বসবাস করবেন প্লিজ মেক ইউর হোম সেফ। কোড মেনে করেন। তাইলে দেখবেন যে আমরা একটা রেজিলিয়েন্সি করতে পারব। সরকার কিছুই করতে পারবে না। সরকার আ মানে ভেরি ডিফিকাল্ট এখানে। হুম, কারণ মাইন্ডসেট, উইল বলেন, পলিটিক্যালি বলেন যতদিন পর্যন্ত না হবে ততদিন হবে না। কারণ আমি বলছি আল্টিমেটলি সাফারার কিন্তু আমি ইন্ডিভিজুয়াল একটা কমিউনিটি হুম, আমি মারা যাব, আমার পরিবার মারা যাবে, আমার বাচ্চা মারা যাবে, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, ব্যাংকের লোন আমাকে পরিশোধ করতে সব হইলাম আমি। আমি জি, কিন্তু সাফারার। দি গভর্নমেন্ট জি। উইল নট বি সাফারার। যেখানে আমি সাফারার হব, why I will not make myself